প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের অসীম স্যার আজকে আবার উপস্থিত হলাম তোমাদের কাছে। ক্লাস 12-এর ইকোনমিক্সের থার্ড চ্যাপ্টারটা আজকে আমি শুরু করছি। সেকেন্ড চ্যাপ্টারটা তোমাদের গত ক্লাসগুলিতে শেষ করে দিয়েছিলাম। আজকে আমরা থার্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারের নামটা হচ্ছে আর্থিক সংস্কার 1991। এর আগে আমরা 1950 থেকে 1990 পর্যন্ত আমাদের স্বাধীনতার পরে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছিল, কৃষি শিল্পের ক্ষেত্রে কি ব্যবস্থা মানে কতটুকু ডেভেলপমেন্ট হয়েছিল, এগুলি নিয়ে আমরা আলোচনা করেছি। তবু আমি জাস্ট সংক্ষেপে দু একটি কথাই বলছি। তোমরা জানো যে ব্রিটিশ আমলে যদিও আমাদের মানে শ্রমজীবী মানুষের একটা বিশাল অংশের লোক কিন্তু কৃষির উপর নির্ভরশীল ছিল, কিন্তু না সরকার না সে সময়ের জমিদার তারা কেউই কিন্তু কৃষির যে বেসিক উন্নয়নের জন্য কোনো কাজ করেননি। যার ফলে কৃষি ব্যবস্থা তত উন্নত ছিল না। স্বাধীন ভারতবর্ষে আসার পরে সরকার প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে কৃষি ডেভেলপমেন্টের জন্য পদক্ষেপ নিলেন এবং কৃষিক্ষেত্রে বেশ উন্নয়ন হলো। তোমরা এর আগে আমি যেহেতু আলোচনা করেছি, বেশি আলোচনা করতে চাইছি না। তোমরা জানো যে 60-এর দশকের মাঝামাঝি সময়ে আমাদের গ্রিন রিভলিউশন হলো। আমরা যে খাদ্যশস্যের জন্য একসময় আমেরিকার কাছে আমরা নির্ভরশীল ছিলাম আমদানির জন্য, সেটা আমরা আর আমাদের সেই নির্ভরশীলতা মানে পরনির্ভরশীলতা চলে গেল, আমরা স্বনির্ভরশীল হলাম, আমাদের কৃষির ডেভেলপমেন্ট হলো। ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও সেই রকমই ছিল, কারণ তোমরা জানো ইন্ডাস্ট্রিতে শুধু সুতি বস্ত্র, পাট এরকম ছিল, আর দুটি বেসিক অ্যান্ড কি ইন্ডাস্ট্রি মানে মূল এবং ভারী শিল্প সেই সময় ছিল। এটা এর আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম। স্বাধীন ভারতবর্ষে সরকার শিল্পের বৈচিত্র্যকরণ করলেন, শিল্পেরও অনেক কিছু ডেভেলপমেন্ট হলো, বেসিক কি ইন্ডাস্ট্রির সংখ্যাও বাড়লো। যাই হোক, এই যে সময়টা 1950 থেকে 1990 সাল, এটা এই যে অর্থব্যবস্থার মানে একটা যুগ গেছে, এরপরে একটা নতুন অর্থনৈতিক যুগের সৃষ্টি হলো। সেটা ছিল 1991 সাল, 1991। আজকে পড়ানোর আগে আমার মনে হচ্ছে তোমাদের কিছু গল্পচ্ছলেই কথাগুলি বলি, তাহলে তোমাদের যে মানে পড়ার যে একটা ভয় সেটাও অনেকটা কেটে যাবে। আমি তোমাদের কিছু বলছি আমার অভিজ্ঞতা থেকে। দেখো, এখন একটা ছোট বাচ্চাও টিভি ওর কাছে কিছুই নয়, ওরা ফোন নিয়ে কথা বলতে পারছে সব কিছু। কিন্তু একটু চলে যাও ব্যাকগ্রাউন্ডে, মানে ব্যাকে চলে যাও, আজকে থেকে 35-40 বছর আগের কথা আমি বলছি, যখন আমরা অনেকটা তোমাদের মতো ছিলাম। তোমরা ভাবতে পারবে না যে এই 80-র দশকে মনে করে এই কৈলাসর মতো জায়গাতে কোনো বাড়িতে যদি একটা মানে একটা বাঁশের অগ্রভাগে একটা অ্যান্টিনা ঝোলানো থাকতো, আমরা কিন্তু ওই বাড়িটার দিকে তাকাতে বেশ সমীহ করতাম, মানে ওই বাড়িতে একটা টিভি আছে। কৈলাসর খুব কম টিভি ছিল তখন, 1-2টো ছিল, আর একটা সরকারিভাবে ছিল ওই পুলিশ রিজার্ভে, সেখানে 14 ইঞ্চির একটা টিভি ছিল, সেটা পাবলিকের জন্য উন্মুক্ত ছিল, এবং সেখানে CNN চ্যানেল চলতো, ইংরাজি চলতো, কিন্তু আমাদের কাছে সেটা বড় নয়। মানে টিভির মধ্যে ছবি আসছে, কথা বলছে, এটা মানে একটা মানে মারাত্মক বিষয়। তোমরা এখন হাসবে যে স্যার কি বলছেন, কিন্তু দেখো আমি 80-র দশকের 80-81-এর কথা বলছি তখন। এবং আমরা মানে টিভি দেখার জন্য আমাদের প্ল্যান করতে হতো। জেনারেলি শনিবার দিন হলেই আমরা টিভি দেখতে যাব। আমার বন্ধু এখন স্টেন ইঞ্জিনিয়ার আছে, ওকে নিয়ে আমরা যেতাম। এছাড়া অনেক ঘটনা আছে, টিভি দেখে আসছি, ঝড় তুফানের মধ্যে পড়েছি, অন্যের বাড়িতে ঢুকেছি, কেউ চোর চোর বলেছে, মানে এটা সাংঘাতিক ব্যাপার। মানে এগুলি তোমরা কল্পনাও করতে পারবে না যে কি ছিল। ভারতবর্ষে অ্যাকচুয়ালি 80-র দশকে মানে এটা
ওই সময়টাতে আজকের যে টেকনোলজির যুগ, তোমরা অনেক ছাত্ররা মোবাইল টোবাইল এগুলি তোমাদের কাছে এবং কিছু নয়, কিন্তু সেই সময়টার কথা বলছি, ভারতের অবস্থাটা কীরকম ছিল। অনেক আমরা ছিলাম, এত ডেভেলপ ছিলাম না, মানুষের জীবনযাত্রার মানও অনেক কম ছিল। আমার এখনও মনে হয় যে আমরা যখন তোমার আমাদের গ্রামে দেখতাম, মানে কোনো ঘরে একটা তোমার মানে রেডিও এসেছে, এটা মারাত্মক ব্যাপার কিন্তু। এবং আমাদের একজন দাদা ছিলেন, ওনার নাম আমরা দিয়েছিলাম রেডিও দাদা। FM রেডিও নিয়ে সন্ধ্যার সময় উনি আসতেন, মানে পাড়ার একটা দোকানে বসতেন। দাদা না আসলে যেমন আসরই জমতো না, কারণ এই রেডিওর মধ্যে গান শুনতাম আমরা, হ্যাঁ, বেশ আনন্দ পেতাম। মানে দেখো কি যুগটা ছিল। এখন মানে আমার হাসি হয়, মানে আগে একটা সময় কি জানো, মানে একটি বিয়ে হচ্ছে, বিয়েতে শ্বশুর মশাই একটা সাইকেল দিয়েছেন, এটা সাংঘাতিক ব্যাপার ছিল। এখন তো শুনলে সবাই হাসবে। যাই হোক, সেই যে দশকগুলিতে আমরা ততটা ডেভেলপ ছিলাম না। এখন এই যে 80-র দশকগুলি থেকেই কিন্তু আমাদের অর্থনীতির উপরে নানা ধরনের চাপ সৃষ্টি হলো। আমরা 1991-এ এই যে নতুন অর্থনৈতিক সংস্কার পদ্ধতি, সেটা নিতে আমরা বাধ্য হলাম। এখন প্রশ্ন হলো, আমরা কি কি কারণে এই নতুন পলিসিটা আমাদের নিতে হলো, সেটাই আমি ব্যাখ্যা করছি তোমাদের। এখানে দেখো, আমরা প্রথম বলেছি ফিসক্যাল ঘাটতি। এখন প্রশ্ন হচ্ছে ফিসক্যাল ঘাটতিটা কি? অ্যাকচুয়ালি মূল কথা হচ্ছে সরকারের যে আয় ব্যয়ের যে একটা ব্যাপার আছে। হ্যাঁ, সরকারকে তো, সরকার যেমন আয় হয় সরকারকে ব্যয় করতে হয় দেশের জনগণের জন্য, শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত ক্ষেত্রে সরকারকে ব্যয় করতে হয়। এখানে একটা জিনিস বলে দিই, একজন ব্যক্তিবিশেষও তার পরিবারকে চালাতে গেলে সে একটা বাজেট করে, এবং ব্যক্তিবিশেষের ক্ষেত্রে একটা কথা খাটে যে সবসময় বলা হয় কাট ইউর কুট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, মানে তুমি তোমার আয় বুঝে ব্যয়টা করো। কিন্তু একজন ব্যক্তিবিশেষ যেমন প্রথমে সে চিন্তা করে আমার আয় কতটুকু, তার উপর আমি ব্যয় করব। কিন্তু সরকারের ক্ষেত্রে সেটা হয় না। সরকার প্রথম চিন্তা করেন আমাকে ব্যয় কতটুকু করতে হবে, তারপর আমার আয় কি হচ্ছে। কারণ সরকারে অনেক খরচ আছে ম্যান্ডেটরি, এগুলো করতেই হবে সরকারকে, জনগণের শিক্ষার জন্য, স্বাস্থ্যের জন্য, পরিকাঠামো উন্নয়নের জন্য। একটা ব্রিজ ভেঙে গেছে, তা ঠিক করতে হবে। রাস্তাঘাটে মানুষ চলতে পারছে না, রাস্তার সুবন্দোবস্ত নেই, সরকারকে সেটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, কারণ আমাদের যে দেশগুলি, এটা ওয়েলফেয়ার স্টেট। গভর্নমেন্ট অলওয়েজ থিঙ্ক ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল। জনগণের সুবিধার্থে সরকারকে কাজ করতে হবে আগে। কাজে সরকার আগে চিন্তা করেন ব্যয় আমার কি করতে হবে, তারপর সরকারের আয়। অনেক সময় কি হয়, যদি দেখা যায় যে সরকারের ব্যয় বেশি হচ্ছে, আয়টা কমে গেছে, মানে তখন একটা ঘাটতির সৃষ্টি হয়, সেটাকে আমরা বলি ফিসক্যাল ঘাটতি। খুব সহজভাবে তোমরা আশা রাখি বুঝতে পেরেছো ফিসক্যাল ঘাটতিটা কি। তো কি হয়েছিল দেখো, 1981-এ আমাদের ফিসক্যাল ঘাটতির পরিমাণ ছিল 5%, মানে 5%। 1991 সালে সেটা বেড়ে হলো 8.5% কার জিডিপি। তাহলে তোমরা বুঝতে পারছো আয় ব্যয়ের যে পার্থক্যটা কি হয়েছে। আমাদের ব্যয় অনেক বেশি হয়ে গেছে আয় থেকে, সরকার ফিসক্যাল ঘাটতির মধ্যে পড়লেন। দ্বিতীয় ব্যাপার হচ্ছে লেনদেন উদ্বৃত্তে ঘাটতি। এখন প্রশ্ন হচ্ছে যে লেনদেন উদ্বৃত্তটা কি। আমি খুব সংক্ষেপে বলছি কথাগুলি, কারণ যদি সব বলতে চাই তাহলে শেষ হবে না, তবু সংক্ষেপে বলছি। লেনদেন উদ্বৃত্ত মানে কি? আসলে একটা দেশে যত টাকার প্রবাহ আসছে, অর্থাৎ বাইরে থেকে যে টাকাগুলি তোমার দেশে আসছে এবং তোমার দেশ থেকে যে টাকাগুলি বের হয়ে যাচ্ছে কোনো একটা নির্দিষ্ট সময়ে, সে 1 ইয়ার, 1 বছরের মধ্যে, সেটার যে হিসাবটা, সেই হিসাবটাকে আমরা বলি লেনদেন উদ্বৃত্ত। বুঝতে পেরেছো তোমরা? ব্যালেন্স অফ পেমেন্ট। এই লেনদেন উদ্বৃত্তের মধ্যে 3টি জিনিস থাকে। একটা হলো বাণিজ্যের দৃশ্য বিষয়,
একটা অদৃশ্য বিষয় আর একটা পুঁজির লেনদেন। এবং এই লেনদেন উদ্বৃত্তে কাজকর্ম কিন্তু শুধু সরকার করে তা নয়, সবই। একটা দেশের মধ্যে ব্যক্তি থাকতে পারে, ফার্ম আছে, সরকারি প্রতিষ্ঠান আছে, সবের দ্বারাই এই কাজকর্মের ফলে বিভিন্ন অন্যান্য দেশের সাথে যে আমাদের লেনদেন সম্পর্ক আছে, এর ফলে আমরা কি হয়, আমরা যখন নিজের দেশ থেকে অন্য দেশে আমরা কোনো কিছু রপ্তানি করি, তখন আমার কিন্তু ওই দেশের কাছে পাওনা হয়। এটা তোমরা বুঝতেই পারছো। তুমি তোমার ফ্যাক্টরি থেকে একটা জিনিস যদি অন্যের কাছে বিক্রি করো, তাহলে কি হবে, তুমি ওর কাছে পাবে, মানে তুমি এক্সপোর্ট করেছো। ওটা এক্সপোর্ট মানে বিক্রি করেছো, মানে আমি বুঝাতে চাইছি দেশ যখন অন্য দেশে পাঠায় তখন তাকে বলে রপ্তানির ফলে আমাদের পাওনা হয়। আবার আমরা যখন অন্য দেশের কাছ থেকে আমরা যখন কোনো জিনিস আনি, সেটাকে আমরা বলি আমদানি বা ইম্পোর্ট। তখন আমার ওই দেশের কাছে কি হয়, দেনা হয়ে যায়। তো বুঝতে পারছো, একদিকে পাওনা, একদিকে দেনা। যখন আমার দেনাটা বেশি হয় পাওনা থেকে, তখন লেনদেন ব্যালেন্সের ঘাটতির সৃষ্টি হয়। বুঝতে পারছো, ঘাটতি হলো। তো এই যে কথাটা আসছিলাম, লেনদেন ব্যালেন্সের তিনটি দিক আছে, দৃশ্য বিষয়, অদৃশ্য বিষয় আর পুঁজির লেনদেন। মানে কি কারণে এই দেনা পাওনাটা হতে পারে। দৃশ্য বিষয় দেখো, মনে করো দ্রব্য সামগ্রীর যে ইম্পোর্ট এক্সপোর্ট হয়, এগুলিকে বলা হয় বাণিজ্যের দৃশ্য বিষয়। তাহলে এগুলি দেখা যায়। আমার ভারতবর্ষ থেকে পাট গেছে আমেরিকাতে, আমেরিকা থেকে অন্য কোনো মেশিনারি আমার দেশে আসছে, এটা আমরা দেখতে পাচ্ছি, এটা দৃশ্য বিষয়। মানে লেনদেন উদ্বৃত্তের দৃশ্য বিষয়। আবার অদৃশ্য বিষয়ের জন্য পাওনা দেনা হতে পারে। যেমন মনে করো ভারত থেকে জাহাজ সার্ভিস দেওয়া হলো আমেরিকাতে, আমেরিকার কাছে আমাদের কিছু পাওনা হবে। আবার আমেরিকা আমাদের কাছে বিমান পরিষেবা দিল, এখন আমেরিকা পাবে আমাদের কাছে, মানে আমেরিকার পাওনা হবে। বছর শেষে মনে করে এটা হিসাব হবে, দেনা পাওনার হিসাবটা। কিন্তু এটা দ্রব্যের আকারে নয়, এটা সেবার আকারে হয়েছে, এটা ঠিক দেখা যাচ্ছে না। এর জন্য এটাকে বলা হয় অদৃশ্য বিষয়, ইনভিজিবল সাইডস। আরেকটা হতে পারে পুঁজির লেনদেন। আমার দেশের যারা বিজনেসম্যান আছে, তারা পুঁজি আমদানি করতে পারে বিদেশ থেকে। আবার আমাদের দেশ থেকে সরকার বা কোনো বেসরকারি প্রতিষ্ঠান অন্য দেশকে পুঁজি দিয়ে সাহায্য করতে পারে। এর জন্য আমাদের তার কাছ থেকে আমরা ইন্টারেস্ট পাবো, আমাদের কিছু পাওনা হবে। তো পুঁজির লেনদেনও একটা বিষয়। এই সবগুলি মিলে যখন মনে করে একটা বছরের মধ্যে আমাদের দেনা পাওনার হিসাব হচ্ছে, তখন তাকে আমরা বলছি লেনদেন উদ্বৃত্ত। এবং যদি এখানে আমাদের পাওনা থেকে দেনা বেশি হয়ে যায়, তখন লেনদেন উদ্বৃত্তে কি হচ্ছে, ঘাটতি সৃষ্টি হচ্ছে। এবং অনেক সময় একটা প্রশ্ন থাকে, লেনদেন উদ্বৃত্ত আর বাণিজ্য উদ্বৃত্তের মধ্যে পার্থক্য কি। বাণিজ্য উদ্বৃত্ত হচ্ছে বাণিজ্যের, যেটা আমরা বললাম, লেনদেন উদ্বৃত্তের একটি পার্ট হচ্ছে বাণিজ্য উদ্বৃত্ত। মানে বাণিজ্যকে ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, এই যে বাণিজ্যের দৃশ্য বিষয়ের জন্য দেনা পাওনা যেটা হয়, সেটা হচ্ছে বাণিজ্য উদ্বৃত্ত। এটাকে বলা হয় ব্যালেন্স অফ ট্রেড। যাই হোক, তখন কি হলো, ভারতবর্ষের লেনদেন উদ্বৃত্তে কি হলো, ঘাটতি সৃষ্টি হলো। দেখো এখানে আমরা লিখেছি 1980 সালে যে ঘাটতির পরিমাণ ছিল, ঘাটতি তোমরা বুঝতেই পারছো, মানে বিদেশের কাছে আমাদের দানাটা বেশি হয়ে গেছে আমাদের পাওনা থেকে, সেটাই ঘাটতি। কতটুকু ছিল, 1980 সালে ছিল 2214 কোটি টাকা। 1991 সালে, মানে যখন আমরা নতুন এই অর্থনৈতিক সংস্কার নীতি নিলাম, সেই সময়ে সেটা বেড়ে দাঁড়ালো 17,366 কোটি। বুঝতে পেরেছ, 2000 থেকে এটা কত হয়েছে, 17,000, মানে 8 গুণের বেশি হয়ে গেছে। তাহলে বুঝতে পারছো অর্থনীতির অবস্থাটা কত খারাপ ছিল। এই সময় দ্রব্যমূল্য প্রচুর বেড়ে গেল, জিনিসপত্রের দাম বাড়লো, 6.7 থেকে হলো 16.7%। ইনফ্লেশন বেড়ে গেল। আরেকটা কি হলো, বৈদেশিক মুদ্রা ভান্ডার সংকুচিত হয়ে গেল। তোমরা জানো বৈদেশিক মুদ্রা একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রচণ্ড দরকার। যে দেশের বৈদেশিক ভান্ডার স্ফীত হবে, মুদ্রার ভান্ডারটা, সেই দেশ তত বেশি উন্নত। আমাদের বৈদেশিক মুদ্রার ভান্ডার কি হলো, সংকুচিত হয়ে গেল, মানে অর্থে সেখানে বৈদেশিক মুদ্রার পরিমাণটা কমে গেল। 1990-91 সালে আমাদের যে বৈদেশিক মুদ্রা ভান্ডারে যে মুদ্রা ছিল, তার পরিমাণ ছিল 2400 কোটি টাকা। অথচ 2400 কোটি টাকা এটা নিতান্তই কম ছিল, কারণ তা দিয়ে আমরা 2 সপ্তাহ যদি বিদেশ থেকে আমরা আমদানি করি, সেই আমদানির খরচও কিন্তু আমরা দিতে পারবো না।
তো বুঝতে পারছো আমাদের অবস্থাটা কতটুকু খারাপ ছিল। এবং এই সময় সরকারকে সোনা বন্ধক দিতে হয়েছিল এই বৈদেশিক মুদ্রার জন্য। এবং বিভিন্ন দেশ তখন ভারতকে কিন্তু সরকারের এই ঘাটতি পূরণের জন্য ঋণ দিতেও চাইছিল না, কারণ তারা দেবে কেন? তারা জানে যেহেতু আমাদের আর্থিক অবস্থা খারাপ হয়ে গেছে। কারণ তুমি এমন লোককে কি তুমি চাইতেই তুমি ঋণ দিয়ে দেবে? হ্যাঁ, তুমি চিন্তা করবো ওই লোকটা আমার ঋণটা ফেরত দিতে পারবে কিনা। যদি তার আর্থিক অবস্থা খারাপ দেখো, সহজে তুমি দিতে চাইবে না। দেশের ক্ষেত্রে তাই হয়। যাই হোক, তারপরে দেখো সরকারি ক্ষেত্রে অদক্ষতা। আসলে গভর্নমেন্ট সেক্টরের কিছু অদক্ষতা থাকে, এটা অনেক সময় দেখা যায় যে শ্রমিকদের জন্য, মানে যারা কর্মী থাকেন তাদের জন্য। আমাদের একটা ধারণা আছে সরকারি ক্ষেত্রে চাকরি আমরা যদি পাই তাহলে আমরা বেশি খুশি হই, কারণ সেখানে চাকরির নিশ্চয়তা আছে। সহজে আমার ভুল ত্রুটি হলো, সরকার কিন্তু একবার চাকরি যদি হয়ে যায় সহজে আমার চাকরি যাবে না। যার ফলে অনেক সময় দেখা যায় সরকারি জিনিসগুলিকে আমরা আপন ভাবতে পারি না। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান আছে, তোমরা জানো একসময় টিআরটিসি ছিল আমাদের এই ত্রিপুরা রাজ্যের একটা গর্ব। এই টিআরটিসি যাওয়ার পেছনেও কিন্তু অনেক ক্ষেত্রে হয়তো সঠিক পরিচালনার অভাব ছিল, বা কেউ হয়তো নিজের মতো ভাবেনি, এরকম একটা সমস্যা ছিল। কাজেই সরকারি ক্ষেত্রে অদক্ষতা সেই সময় ভারতের অর্থব্যবস্থাকে অনেক দুর্বল করে দিয়েছিল। তার মধ্যে ছিল ইরান ইরাকের যুদ্ধ। ইরান ইরাকে পারস্য উপসাগরের যুদ্ধ হলো, পেট্রোপণ্যের মূল্য দাম, মানে পেট্রোল বা কোর ওয়েল টোয়েল এগুলির দাম অনেক বেড়ে গেল। এতে লেনদেন ম্যানেজের উপরে একটা আবার চাপ পড়লো। তাহলে বুঝতে পারছো যে কি ধরনের সমস্যা সৃষ্টি হয়েছিল। অনেক সময় দেখা গেছে সরকার লেনদেন উদ্বৃত্তের এই ঘাটতিগুলি পূরণ করবার জন্য সরকার ঋণ নিলেন দেশের জনগণের কাছ থেকে, কিন্তু দেশের জনগণের কাছ থেকে ঋণ নিলেও সেটাও আর একটা প্রেশার হয়। কারণ সরকার যখন তোমার কাছ থেকে টাকা ঋণ করছে, মানে ধার করছেন, সরকারের তখন রেসপন্সিবিলিটি আছে তোমাকে সুদটা দেওয়া, সুদের টাকাটা দেওয়া। তার মানে সুদের একটা বাড়তি বোঝাও সরকারের উপরে চাপছে। এইরকম একটা পরিস্থিতি ছিল 80-এর দশক। তখন সরকার বাধ্য হয়ে ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংক, IMF তাদের কাছে গিয়ে হাত পাতলেন যে আমাদের কিছু ঋণ দিন। বিশ্ব ব্যাংক থেকে আমরা কি পেলাম? $7 বিলিয়ন ঋণ পেলাম। কিন্তু বিশ্ব ব্যাংক বা IMF তারা শর্ত জুড়ে দিল সরকারকে। শর্তে তারা বলল সরকারকে যে তোমার যে আর্থিক বর্তমান পলিসি আছে সেটাকে তোমার চেঞ্জ করতে হবে। অর্থনীতি, আর্থিক ব্যবস্থার উপর তোমার যে গভীর নিয়ন্ত্রণ সেটাকে কমিয়ে দিতে হবে। তোমাকে বেসরকারীকরণ করতে হবে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান যেগুলি ক্ষতিতে চলছে সেগুলিকে তুমি বেসরকারীকরণ করো। তোমার মার্কেটকে খুলে দিতে হবে বিদেশিদের জন্য। অর্থাৎ একটা গ্লোবাল ইকোনমিতে আমাদের যেতে হবে। আমাদের এটা মানে বদ্ধ করে থাকলে হবে না, অর্থাৎ অর্থনীতির দ্বারকে খুলে দিতে হবে। হ্যাঁ, এবং সরকার বাধ্য হলেন এই অর্থনৈতিক সংস্কারের নীতিগুলিকে মেনে নিতে। যাই হোক, এখন দেখো এই যে অর্থনৈতিক সংস্কারের যে নীতিগুলি সরকার মানলেন, সেগুলিকে মানে বিশ্বব্যাংক বা তাদের মতে, শর্ত মতে সরকারকে মানতে হলো বেসরকারীকরণ, উদারীকরণ, এগুলি শর্ত মানতে হলো, এবং এটা বিশ্বায়ন। এই নীতির মধ্যে সরকার পড়লেন, এবং সেটা হলো কবে? 1991 সালে। অর্থাৎ ভারতবর্ষে একটা নতুন অর্থনৈতিক সংস্কার, একটা নতুন ইকোনমিক পলিসি NEP চালু হলো। সেই সময়ে প্রধানমন্ত্রী ছিলেন PV নরসিমহা রাও এবং ফিনান্স মিনিস্টার ছিলেন তখন মনমোহন সিং। এই যে নতুন সংস্কার নীতি, অর্থনৈতিক সংস্কার নীতি, তার প্রথম বিষয়টা ছিল উদারীকরণ। আজকে আমরা এই উদারীকরণটা কি এবং কি কি উদারীকরণের ক্ষেত্রে কি কি পদক্ষেপ সরকার নিয়েছিলেন আমি সেই নিয়ে সংক্ষেপে আলোচনা করছি। উদারীকরণ মানে কি? উদারীকরণের অর্থ হচ্ছে
অর্থনৈতিক ক্ষেত্রে যে নিয়ন্ত্রণ আছে, মানে সরকারের যে নিয়ন্ত্রণ আছে সেটাকে দূর করা, এবং অর্থনীতির যে বিভিন্ন ক্ষেত্র আছে এই ক্ষেত্রকে মুক্ত করে দেওয়া সবার জন্য। যেমন দেখো কোন কোন ক্ষেত্রে উদারীকরণ গৃহীত হয়েছিল, যেমন শিল্প লাইসেন্সের ক্ষেত্রে, আমদানি রপ্তানির যে আমাদের নীতি ছিল তার ক্ষেত্রে, প্রযুক্তির উন্নয়নের ক্ষেত্রে, বিভিন্ন আর্থিক নীতির ক্ষেত্রে, বিদেশি যে বিনিয়োগের ক্ষেত্রে আমাদের যে আগের পলিসি ছিল সেটার ক্ষেত্রে, অর্থাৎ এই সমস্ত ক্ষেত্রে উদারীকরণের ব্যবস্থাটা গৃহীত হয়েছিল। এখন আমরা বলছি উদারীকরণের ক্ষেত্রে সরকার কি কি পদক্ষেপ নিয়েছিলেন। আচ্ছা, এটা আমরা বলেছি, দেখো উদারীকরণ কোন কোন ক্ষেত্রে হয়েছিল: শিল্প লাইসেন্স, আমদানি রপ্তানি, প্রযুক্তি উন্নয়ন, আর্থিক নীতি, বিদেশি বিনিয়োগ ইত্যাদি ক্ষেত্রে। বুঝতে পেরেছ তোমরা? মানে ওই সব ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণটা কমিয়ে তাকে মুক্ত করে দাও, বিদেশিদের জন্য মুক্ত করো। দেশের যে প্রতিষ্ঠানগুলি আছে সেই প্রতিষ্ঠানগুলিকে এতদিন সরকার সংরক্ষণ দিয়ে দিয়ে রেখেছেন, এখন সরকারকে কি করতে হলো, তাদেরকে ছেড়ে দিতে হলো যে তোমরা বিদেশি কোম্পানি বা বিভিন্ন কিছুর সাথে প্রতিযোগিতা করো, তোমাদের যোগ্যতাকে বাড়াও। আর এটাও ঠিক, একটা সময় ছেড়ে দেওয়াটাই ভালো। এখন তুমি যখন প্রথম সাইকেল শিখতে যাবে তখন তুমি পড়ে যেতে পারো, বাবা তোমাকে ধরে নিয়ে সাইকেলটা শেখালেন। তুমি বাবা যখন দেখলেন যে না ঠিক আছে তুমি শিখে ফেলেছো, তখন তোমাকে বললেন ঠিক আছে এবার তুই বাজারে যা, তুই রাস্তার উপর দিয়ে চালিয়ে যা। তখন তোমাকে সবার সঙ্গে প্রতিযোগিতা করে সবকিছু করে এগিয়ে যেতে হবে। যাই হোক, এখন শিল্পক্ষেত্রে প্রথম যে পদক্ষেপ সেটা হলো শিল্পক্ষেত্রে বিনিয়ন্ত্রণ। শিল্পক্ষেত্রে বিনিয়ন্ত্রণ এর অর্থ কি? আগে কি হতো, আমি এর আগের ক্লাসগুলিতে বলেছিলাম, ভারত স্বাধীন হওয়ার পরে সরকার যেমন লাইসেন্স, বিভিন্ন প্রতিষ্ঠান খুলতে গেলে, বেসরকারি ক্ষেত্রেও প্রতিষ্ঠান খুলতে গেলে সরকার বলেছেন আমার কাছ থেকে তোমাকে লাইসেন্স দিতে হবে। এটাও সরকারের একটা উদ্দেশ্য ছিল যে শিল্পক্ষেত্রে যে একটা আঞ্চলিক বৈষম্য ছিল সেটাকে দূর করা। অনেক জায়গা ছিল যেখানে শিল্প প্রতিষ্ঠান ছিল না, সরকার ওই জায়গাতে লাইসেন্স দিতেন এবং যারা মানে সহজে দিতেন, এবং যারা খুলতে চাইতো তাদের নানা ধরনের সুযোগ সুবিধা দিতেন, কারণ সরকারের উদ্দেশ্য ছিল সব জায়গার যাতে ডেভেলপমেন্ট হয়। তা লাইসেন্স ছিল। অনেক শিল্পক্ষেত্রেও সরকার কি করেছিলেন, বেসরকারি ক্ষেত্রের জন্য রেখে দিয়েছিলেন, অন্যরা সেখানে ঢুকতে পারতো না। কিছু পণ্য সরকার ক্ষুদ্র শিল্পের উন্নয়নের জন্য, কিছু কিছু পণ্য সরকার বলতে যে ক্ষুদ্র শিল্পগুলি শুধু তৈরি করবে, এবং অনেক ক্ষেত্রে সরকার মূল্য নিয়ন্ত্রণ এবং বিশেষ শিল্প সামগ্রীর বিতরণেরও সরকার ব্যবস্থা করবে। মানে এই ধরনের একটা নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল শিল্পের উপরে। সেটার ক্ষেত্রে কি হল, বিনিয়ন্ত্রণ হল। সংস্কার কর্মসূচিতে কি করা হলো, এই যে সরকারি নিয়ন্ত্রণ সেটাকে দূর করে দেওয়া হলো। কিছু কিছু যেমন অ্যালকোহল, সিগারেট, তারপর বিপজ্জনক কোনো রাসায়নিক দ্রব্য, বিদ্যুৎ সরঞ্জাম, মহাকাশ গবেষণা সংক্রান্ত বিষয়, ঔষধ, এইগুলি ছাড়া বাকি সব ক্ষেত্রে সরকার কি করলেন, লাইসেন্স প্রথা তুলে দিলেন। আর কিছু কিছু ক্ষেত্র যেমন যেগুলি রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র, মানে রাষ্ট্রের অধীনে, রাষ্ট্রের পরিচালনা ছিল, প্রতিরক্ষা, রেল, পারমাণবিক বিদ্যুৎ, এইগুলি রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে ছিল। আর কি করলেন, অনেক ক্ষেত্রে আগে যেমন মূল্য নির্ধারণের ক্ষেত্রে একটা সরকারের কন্ট্রোল থাকতো, ওইটাকে সরকার ছেড়ে দিলেন বাজার অর্থব্যবস্থার উপরে, অর্থাৎ চাহিদা যোগানের ঘাত প্রতি। তোমাদের আমি বলেছি আগের ক্লাসে, কিভাবে, অর্থাৎ মুক্ত অর্থব্যবস্থায় যেভাবে হয় সেটার উপরে ছেড়ে দিলেন। তাহলে তোমরা বুঝতে পেরেছ শিল্পক্ষেত্রে বিনিয়ন্ত্রণ কোন কোন জায়গায় হলো। আগে যে সমস্ত অনেক জায়গাতে, আগে সব জায়গাতে সরকার লাইসেন্স ছিল, সরকার কিছু কিছু শিল্প ছাড়া বাকি সব ক্ষেত্রে বললেন না, এখন আর লাইসেন্স দরকার নেই, লাইসেন্স ছাড়াও মানে যাবে। এবং দাম অনেক ক্ষেত্রে যে সরকার দামের উপর একটা নিয়ন্ত্রণ ছিল সেটাকে সরকার ছেড়ে দিল বাজারি শক্তির উপরে। নেক্সট, আর্থিক সংস্কার। দ্বিতীয় কথাটা আসছে আর্থিক সংস্কার।
আমি যে কথাগুলি বলছি তোমরা তোমাদের বই পড়লে বুঝতে পারবে, আসলে সব কথা এখানে লেখা সম্ভব নয়, তো জাস্ট পয়েন্টগুলি নিয়ে আমি আলোচনাই করছি। আর্থিক সংস্কার, তোমরা জানো যে আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, সেটা আমাদের অর্থনীতির অর্থনৈতিক ব্যবস্থাকে পরিচালনার একটা কেন্দ্রবিন্দু। আরবিআই আরবিআই কি করতো, সমস্ত ব্যাংকিং সেক্টরকে সে কন্ট্রোল করতো, অর্থাৎ আরবিআই একটা পূর্ণ নিয়ন্ত্রণ ছিল। কিন্তু যখন আমরা উদার অর্থনীতির নীতি গ্রহণ করলাম, সরকার যখন গ্রহণ করলেন, তখন আরবিআই নিয়ন্ত্রক না হয়ে আরবিআই হলো তখন সহায়তাকারী একটা প্রতিষ্ঠান। অর্থাৎ বিভিন্ন ব্যাংকিং সেক্টরের উপরে যে সরকারের আরবিআইয়ের যে নিয়ন্ত্রণ ছিল সেটাকে কমিয়ে দেওয়া হলো। অর্থাৎ ওই ব্যাংকিং সেক্টরগুলিকে আরবিআই এখন সহায়তা করবে তাদের ডেভেলপমেন্টের জন্য। এবং তখন কি করা হলো যে ভারতীয়রা এবং বিদেশিরা প্রাইভেট সেক্টরে ব্যাংক খুলতে পারবে, সরকার এটা অনুমোদন দিলেন। ব্যাংকগুলিতে বিদেশি বিনিয়োগ 50% করে দেওয়া হলো, বিদেশিরা 50% বিনিয়োগ করতে পারে ব্যাংকিং ব্যবসায়। এবং ব্যাংকের যদি কয়েকটি শর্ত ব্যাংকগুলি পূরণ করে, তাহলে আরবিআইয়ের অনুমোদন লাগবে না, নতুন ব্যাংকের শাখা চালু করা যাবে। তবে পরিচালনাগত ক্ষেত্রে আরবিআই কিছুটা নিয়ন্ত্রণ রয়েছিল। তো অনেক ক্ষেত্রেই আগের যে আরবিআইয়ের যে নিয়ন্ত্রকের যে ভূমিকা ছিল সেটা কমে গিয়ে সহায়তাকারী ভূমিকা আসলো এবং অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণ সরিয়ে দেওয়া হলো। তাছাড়া শুধু তাই নয়, বিদেশে কিছু প্রাতিষ্ঠানিক যে বিনিয়োগকারী আছে, যেমন মার্চেন্ট ব্যাংকার্স, মিউচুয়াল ফান্ড, পেনশন ফান্ড, এইগুলিকে ভারতের বাজারে যাতে তারা বিনিয়োগ করতে পারে তার জন্য সরকার ছাড় দিলেন। তাহলে বুঝতে পারছো আর্থিক ক্ষেত্রে একটা বিশাল সংস্কার। সরকার তার আগের পলিসি থেকে অনেকটা সরে এসেছিলেন, উদার হয়ে গিয়েছিলেন, যেটাকে আমরা উদারীকরণ বলছি। কর ব্যবস্থার ক্ষেত্রেও ট্যাক্স সিস্টেমের ক্ষেত্রে সরকার কি করলেন, বেশ সংস্কার সাধন করলেন। অনেক সময় একটা বলা হতো যে ভারতবর্ষে নাকি ব্যক্তিগত করের হারটা অনেক বেশি। অ্যাকচুয়ালি ট্যাক্সের হার বেশি হলে অনেক সময় কি হয়, প্রোডাকশনের ক্ষেত্রে তার একটা এফেক্ট আসে। একজন মনে করে একজন শিল্পপতি, সে দ্রব্য তৈরি করলো, কষ্ট করে প্রফিট করলো, তার আয়ের একটা বড় অংশ যদি সরকার ট্যাক্স হিসাবে নিয়ে নেন, তাহলে তার যে প্রোডাকশন বাড়ানোর ক্ষেত্রে যে তার একটা ইচ্ছা, সেটা কিন্তু অনেকটা কমবে। কাজে আমাদের করের হারটা তুলনামূলক বেশি ছিল অনেক দেশের তুলনায়। এর জন্য এই সংস্কার নীতিতে সরকার কী করলেন, ব্যক্তিগত করের হারটাও কমিয়ে দিলেন, এবং কর্পোরেট ট্যাক্স যেটা সেগুলিও কমিয়ে দিলেন। তারপরে তোমরা জানো যে 2016 সালে জিএসটি আসলো, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সেস, এবং জিএসটি চালু করলেন যে এক দেশ এক কর ব্যবস্থা, এক বাজার হবে। এইভাবে করের ক্ষেত্রেও সরকার একটা কি করলেন, একটা পরিবর্তন আনলেন। আরেকটা ব্যাপার হলো বৈদেশিক মুদ্রা বিনিময়ে সংস্কার। বৈদেশিক মুদ্রা বিনিময়ে সংস্কার, এই ক্ষেত্রে যে পদক্ষেপগুলি সরকার নিলেন, সরকার আমাদের সেই সময় যে অবস্থাটা ছিল, আমাদের খুব দরকার ছিল কিন্তু আমাদের বৈদেশিক মুদ্রা। বৈদেশিক মুদ্রা আসার একটা পথ হচ্ছে রপ্তানিকে বাড়ানো। এখন রপ্তানি বাড়ানোর জন্য সরকার তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে মুদ্রার অবমূল্যায়ন করলেন। মুদ্রা অবমূল্যায়ন মানে বিদেশি অর্থের নিরিখে দেশীয় অর্থের মূল্যকে কমিয়ে দেওয়া। সে ব্যাপারটা সহজভাবে আমি বলি, মনে করো এখন আমেরিকান $1 বিনিময়ে মনে করো ভারতের 70 টাকা। ভারতের 70 টাকা ইজ ইকুয়াল টু আমেরিকার $1। এখন যদি এটাকে আমরা ভারতের 80 টাকা ইজ ইকুয়াল টু $1 করে দিই, তাহলে আমাদের মুদ্রার মূল্যটা কি হলো, অবমূল্যায়ন হলো। এবং এতে কি হবে, আমার দেশের জিনিসগুলি আমেরিকার কাছে সস্তা হয়ে যাবে। তোমরা বুঝতে পারছো? কারণ যখন সস্তা হবে তখন আমার দেশের জিনিসটা ওরা
বেশি চাইবে, অর্থাৎ আমার রপ্তানিটা বাড়বে। কাজেই এর জন্য অর্থের অবমূল্যায়ন করা হলো। আরেকটা হলো বৈদেশিক উদ্দেশ্যটা কি ছিল? বৈদেশিক মুদ্রার প্রবাহ বৃদ্ধি করা, এই যে বললাম। হ্যাঁ, এবং তখন সরকার বৈদেশিক মুদ্রার মানে দেশীয় মুদ্রার মূল্য বৈদেশিক মুদ্রার নিরিখে কি হবে সেটার জন্য সরকার কি করলেন, চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতে মূল্য নির্ধারণ হবে, সেরকম একটা ব্যবস্থা করে দিলেন সরকার। আরেকটা যেটা আমরা আসছি সেটা হলো বাণিজ্য এবং বিনিয়োগ নীতি সংস্কার। বাণিজ্য ও বিনিয়োগ নীতি সংস্কার, নীতির সংস্কার। আচ্ছা, এখন এখানে কি করলেন, যাতে বিনিয়োগের ক্ষেত্রে বৈদেশিক বিনিয়োগ আসতে পারে, বিদেশ থেকে যে প্রযুক্তি আসতে পারে, তার জন্য একটা প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করলেন। উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্যটা এটাই ছিল, যাতে স্থানীয় শিল্পগুলি, আমাদের যে দেশের শিল্প আছে সেগুলি যাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তারাও যাতে দক্ষ হয়, দক্ষতার পথে এগিয়ে যায় এবং তাদের যাতে ডেভেলপমেন্ট হয়। অর্থাৎ ওই ক্ষেত্রে বিনিয়োগের ক্ষেত্রটাকেও সরকার কিন্তু উদারীকরণ করে দিলেন, মুক্ত করলেন। বাণিজ্য সংস্কারে কি হলো, আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে যে আগে একটা কোটা ছিল, তোমরা এর আগের ক্লাসে আমি বলেছি তোমাদের, কোটার সরকার করেছিলেন। হ্যাঁ, এই কোটাটা তুলে দিন। আমদানির ক্ষেত্রে সরকার কোটা করতেন, এতটুকু আমদানি করা যাবে, তার এর বেশি নয়, কমিয়ে দিতেন, যাতে ওই যে জিনিসটা আমরা মানে কোটার মাধ্যমে যে জিনিসটা আমরা কম আনতাম সেই জিনিসটা যাতে আমার দেশে তৈরি করা হয়, মানে দেশীয় শিল্পের ডেভেলপমেন্টের জন্য। কিন্তু উদারনীতির ফলে সরকার এই কোটা ব্যবস্থাটা তুলে দিলেন, যে যত খুশি আমদানি করতে পারে। হ্যাঁ, এবং আমরা জানি যে দেশীয় শিল্পকে রক্ষা করবার জন্য সরকার বিভিন্ন ধরনের ট্যাক্স বসাতেন, যেমন আমদানি শুল্ক। আজকে যদি আমেরিকান প্রোডাক্টের উপরে সরকার আমদানি শুল্ক বসিয়ে দেন প্রচুর পরিমাণে, সেই দ্রব্যটা আমার দেশে আসলে কিন্তু এটার দাম অনেক বেশি হয়ে যাবে। তখন অনেকে দেশীয় লোকরা কিনবে না, দেশীয় প্রোডাক্ট তখন কিনবে যেটা কম্পারেটিভলি কম দামে পাওয়া যাবে। এই শুল্ক যেটা আগে সরকার চাপাতেন বেশি করে, সেটা কমিয়ে দিলেন। আমদানি লাইসেন্স টোটাল তুলে দিলেন। এবং শুধু মানে কোন কোন ক্ষেত্রে বিপজ্জনক এবং পরিবেশ সংবেদনশীল শিল্পগুলিতে মানে আমদানি লাইসেন্সটা চালু ছিল, বাকি ক্ষেত্রে আমদানি লাইসেন্স সরকার পুরোপুরি দিলেন। এই হলো উদারনীতির মূল পদক্ষেপগুলি। আমরা আজকে এই উদারনীতি পর্যন্তই তোমাদের বলছি, আর প্রশ্নগুলি আমি নেক্সট ক্লাসে পড়িয়ে তোমাদের অনুশীলনের কোয়েশ্চনগুলি তোমাদের আমি বলে দেব। আর আজকে আরেকটা জিনিস তোমাদের বলি, তোমাদের জন্য একটা সুখবর এই কারণেই যে আমাদের এখানে কৈলাসহরে একজন ভালো ইংরাজির শিক্ষক অরিন্দম সরকার, তিনি সম্ভবত ক্লাস দিতে পারেন। হ্যাঁ, বলেছেন, হয়তো তোমরা এই চ্যানেলই কয়েকদিনের মধ্যে হয়তো তোমরা পেয়ে যাবে। আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সমস্যা হলে আমার সাথে কোনো কমেন্ট করবে, আমি চেষ্টা করব তোমাদের সাহায্য করার।